আমি তো ভালোবাসি তোকে উপন্যাসের ৬৬-এর প্রথম অংশ। লেখনীতে সালমা চৌধুরী। মেঘ খানিক চুপ থেকে সন্ধিয়ান কণ্ঠে বলে উঠল, মালাপুর সাথে কত রাত আনলিমিটেড কথা বলেছেন? মালাপুর মতো আর কত মেয়ের জীবন নষ্ট করেছেন? আবির গম্ভীর কণ্ঠে বলল, রাতভর আনলিমিটেড কথা, তাও আবার মালার সাথে। আল্লাহ, কোথায় আছো? আমায় উঠাই নাও। এই অবিশ্বাসের দুনিয়ায় আমি আর থাকতে চাই না। ঢং করছেন কেন? বলেননি কথা? অস্বীকার করতে পারবেন? হ্যাঁ বলেছি, তবে শুধু মামা মামি আর মায়ের আপুর সাথে। যেহেতু ফোন মালার ছিল, তাই রিসিভ করে হাই হ্যালো একটু কথা হতো। এমনকি মালার যন্ত্রণায় রাতের বেলা ফোন বন্ধ করেও ঘুমাইতাম। বিশ্বাস না হলে বাসায় সবাইকে জিজ্ঞেস করতে পারেন। এক পর্যায়ে বাধ্য হয়ে নতুন ফোন নিয়েছিলাম। এটা শুধু তানভীর জানতো। আপনি কি বলতে চাচ্ছেন? আপনি নিষ্পাপ, দুধুধা তুলসী পাতা? আবির মৃদু হেসে বলল, একদমই না। আমি অনচ্ছক, বদমাস, দুষ্টু, ক্রিষ্ট, লুচ্চা অথবা লম্পট। তবে যেটা শুধুমাত্র একজনের জন্য, সে ব্যতীত পৃথিবীর অন্য আর কিছু দিকে আঙ্গুল তুলে বলতে পারবে, অন্য আর কেউ আঙ্গুল তুলে বলতে পারবে না আমি তার দিকে কোনো নজর দিয়েছি কিংবা তার সাথে বেহুদা কার্যকলাপ করেছি। কে সে? কেন বলবো? কোন এক বৃষ্টি স্নান রাতে কেউ একজন আমাকে বলেছিল, আপনি যা বলবেন সে অবস্থাতেই বলবে। আমি সাথে সাথে বিশ্বাস করে ফেলবো। তার বিশ্বাস এতটাই ঠুকনো যে কেউ কিছু বলতেই তার বিশ্বাসের ঘরের বাতি নিভে যায়। তাকে আমি আমার মনের কথা কিভাবে বলবো? সে বরং আমার মনের ঘরে অবিশ্বাসী পুষে রাখুক। মেঘ আশাহত কণ্ঠে বলল, আচ্ছা সরি। আজ সরি বলছেন? দুদিন পর ভুলে যাবেন। দেখা গেল আজ থেকে ৩ মাস পর কেউ একজন এসে বলবে সে ২ মাসের প্রেগনেন্ট, তার বাচ্চার বাবা আবির। আপনি নাচতে নাচতে সে কথা বিশ্বাস করে ফেলবেন, অথচ আমি ৪ মাস যাবৎ দেশের বাহিরে। আমি এতটা নির্বোধ নই। তা ঠিক কতটুকু চতুর আপনি? আপনাকে রাগানোর জন্য কেউ ইচ্ছাকৃতভাবে আজেবাজে কথা বলছে আর আপনি সেগুলো বুঝতে পেরেও রাগ করে বসে আছেন। বাহ, একটা সময় পর্যন্ত মালাপু খুব জ্বালিয়েছে, এটা আমি অস্বীকার করছি না, কিন্তু গত ৬ মাসের উপরে মালাপুর সাথে আর কোনো যোগাযোগ হয়নি। এখন বিশ্বাস না করা আপনার ওপর। বললাম তো সরি। ঠিক আছে, এখন খেতে যান। আপনি খাইছেন? না, খাবো। আচ্ছা, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। দিন কাটছে দ্রুত গতিতে। প্রত্যেক দিনে নিজে ব্যস্ত। আবির না থাকা অফিসের চাপের কাজ আলী আহমদ খানকে একা সামলাতে হচ্ছে। মোজাম্মেল খান ঢাকা রাজশাহী দৌড়াদৌড়ি করছে। তানভীর নিজে প্রচুর ব্যস্ত হয়ে গেছে, পুরোদমে পরীক্ষার প্রিপারেশন নিচ্ছে, সাথে আবিরের অফিসের কার্যক্রম সামলাচ্ছে। তবে মেঘ একদম রিল্যাক্সে। সকালবেলা আবিরের কলে ঘুম ভাঙে তার। টুকটাক কথা বলে উঠে ফ্রেশ হয়ে নামাজ পড়তে পড়তে বসে। সারাদিন ভার্সিটি ঘোরাঘুরির ফাঁকে আবিরের মেসেজের পর মেসেজ করে। আবিরও যথাসম্ভব মেঘের মেসেজে রিপ্লাই দেওয়ার চেষ্টা করে। সারাক্ষণ মেসেজ আর অডিও কলে কথা বললেও কেউ কাকে ভিডিও কল দেয় না। সন্ধ্যায় বাসায় আসার পর ভিডিও কলে কথা বললেও মেঘের সাথে তেমন কথা হয় না। মেসেজের করা দুষ্টুমির জন্য মেঘ ভিডিও কল দিতে লজ্জা পায়। কলে আবিরের দিকে তাকাতে পারে না। অন্যদিকে আবির কথা বলতে গেলে তুই, তুমি, আপনি মিক্সড করে ফেলে। আশেপাশে মা, কাকিয়া, মিম আদি থাকে, মাঝে মাঝে আলী আহমদ খানও থাকে। সবার সামনে এভাবে কথায় আটকে যাওয়া মেঘের লাজুক চেহারা দেখলে নিজেকে সংযত রাখতে পারে না। সবকিছুর জন্যই কলে কথা হলেও কেউ কাউকে ভিডিও কলের সাথে কথা বলে না। মাসখানেক কেটে গেছে। তানভীরের ফাইনাল ইয়ারের পরীক্ষা চলছে। আজও পরীক্ষা আছে, তাই হয়তো পরীক্ষা দিতে গেছে। মিমরা বাসায় কেউ নেই। সারাদিন একা একা কিছু ভালো লাগছে না মেঘের। আবিরের সঙ্গে দুপুরে কথা হয়েছে, একটু পর মিটিং আছে বলে কল ঠিক মতো কথা বলতে পারেনি। মেঘ ফোন হাতে নিয়ে নিচে নামছিল। তানভীর রুম পর্যন্ত সে হঠাৎই থেমে গেছে। রুমের দরজাটা খোলা। মেঘ দরজা থেকে রুমে উঁকি দিতেই দেখলো রুমটা এলোমেলো হয়ে আছে। সচরাচর মেঘ তানভীরের রুমে যায় না। রুম গোছানো তো প্রশ্নই আসে না। রুমের বেহাল অবস্থা দেখে নিজে ইচ্ছে করে রুমটা গুছিয়ে দেওয়ার। টেবিল আর বিছানার বই খাতা ছড়াছড়ি। গতকালের ধোয়া শার্টগুলো অমনিতেই পড়ে আছে। মেঘ গুনগুন করে গান গাইছে আর একটা একটা করে শার্ট ইস্ত্রি করছে। প্রায় ঘন্টা 2 সময় নিয়ে সবকিছু গুছিয়ে শার্টগুলো ওয়ার্ডরোবে রাখতে গিয়ে দেখলো ওয়ার্ডরোবের অবস্থা আরো খারাপ।
প্যান্ট শার্ট টি শার্ট যাচ্ছে তাই অবস্থা করে রেখেছে। এই পর্যায়ে মেঘের রাগ উঠে গেছে। একটা মানুষ কতটা অযত্নশীল হয়। মেঘ গজগজ করতে করতে অড্ডব গোছাচ্ছে। আচমকা একটা ক্যাটালগ দেখে মেঘ থমকে গেল। মেয়েদের ড্রেসের ক্যাটালগ হাতে নিয়ে ভালোভাবে দেখলো। দু চোখ প্রসারিত হয়ে গেছে। মেঘ সঙ্গে সঙ্গে নিজের ফোন বের করে ছবি খুঁজতে লাগলো, কিন্তু এত ছবির ভিড়ে কাঙ্ক্ষিত ছবি খুঁজে পেল না। তাই ক্যাটালগটা একপাশে রেখে দ্রুত জামা কাপড় গোছাতে শুরু করলো। কোনো রকমের সব গুছিয়ে ক্যাটালগ আর ফোন নিয়ে নিজের রুমে ছুটলো। ফ্রেশ হয়ে 15 মিনিটের মধ্যে রুম রেডি হয়ে বাসা থেকে বেরিয়ে গেছে। হালিমা খান ঘুমাচ্ছে। মালিয়া খান আপাতত বলে বেরিয়েছে। রিক্সা নিয়ে সরাসরি বন্যার বাসায় আসছে। বন্যাদের বাসায় তেমন কেউ নেই। আপু আর আঙ্কেল অফিসে, বন্যার ভাইও খেলতে বেরিয়েছে। অনেকক্ষণ দরজায় ডাকার পর বন্যার আম্মু এসে দরজা খুলে দিয়েছে। মেঘ সালাম দিয়ে ভালো মন্দ জিজ্ঞেস করেছে। বন্যার রুমের দিকে ছুটলো। বন্যা বেঘরে ঘুমাচ্ছে। পরপর 2বার ডাকতে বন্যার ঘুম ভাঙলো। মেঘকে দেখে বন্যা এক লাফে শোয়া থেকে উঠে বসেছে। কথা নেই বার্তা নেই, হুট করে বাসায় চলে আসছে। এরা কেমন অবিশ্বাস্য ঘটনা। বন্যা থমথম খেয়ে জিজ্ঞেস করলো, তুই হঠাৎ আমার বাসায়? তোকে দেখতে মন চাইছিল তাই আসছি। সকালে না দেখা হলো, তাতে কি হয়েছে? আসতে পারি না? এখন কি চলে যাব তাই বলছিস? এই না না, আমি কি তা বলেছি নাকি? কল দিয়ে জানা দিও না হুট করে আসলি তার জন্য। তোর ভাই জানে? না, ভাইয়া পরীক্ষা দিতে গেছে। আচ্ছা শোন, তোর ঈদের ড্রেসটা একটু বের করতো, যেটা গিফট পাইছিলি। কেন? একটু দেখবো। ওই ড্রেস দেখতে বাসায় আসছিস বলে ছবি পাঠিয়ে দিতাম। তুই বড্ড বেশি কথা বলিস, চুপচাপ ড্রেস বের করে দে। বন্যা উঠে ওয়ার্ডরোব থেকে ড্রেস বের করে মেঘের হাতে দিয়ে ওয়াশরুমে চলে গেছে। মেঘ প্যাকেট থেকে ড্রেসটা বের করতে করতে বন্যা এসে শান্ত কণ্ঠে শোধালো, কি হয়েছে বলবি? মেঘ কপট রাগে স্বরে বলল, আমার জন্য সেম একটা বরফি নিয়ে আয়, সেমাইয়ের বরফি নিয়ে আয়। আছে কিনা জানি না, না থাকলে বানিয়ে নিয়ে আসবি, এখন যা। মেঘের এমন আচরণের মানে বুঝলো না বন্যা। তবু মেঘের কথা মতো বরফি আনতে নিচে চলে গেছে। গতকাল বিকালে আপু আর বন্যা মিলে সেমাইয়ের বরফি বানিয়েছিল। সকালে সেখান থেকে কয়েকটা মেঘের জন্য নিয়ে গিয়েছিল, কিন্তু মিষ্টি আর মিনাজকে দেখে ফেলায় মেঘের ভাগ থেকে ওদেরকেও ভাগ দিতে হয়েছিল। এদিকে মেঘ ড্রেসটা বিছানার উপর ছড়িয়ে রেখে ব্যাগ থেকে ক্যাটালগটা বের করলো। ভালো মতো পরখ করতে লাগলো। ক্যাটালগ আর ড্রেস কালার ব্যতীত বিন্দুমাত্র পার্থক্য নেই। মেঘের ঠোঁট জুড়ে মুচকি হাসি, দীর্ঘশ্বাস ছেড়ে স্পষ্ট স্বরে বলে উঠল, ও আচ্ছা, বড়লোক বাপের ছেলেটা তবে আমার একমাত্র ভাই তানভীর খান ছিল। আমার চোখ ফাঁকি দিয়ে আমার বেস্ট ফ্রেন্ডকে গিফট পাঠানো, দাঁড়াও দেখাচ্ছি। মেঘ ক্যাটালগ ব্যাগের ভিতর রেখে ড্রেসটা ভাঁজ করতে একা একা বিড়বিড় করছে। এর মধ্যে বন্যা বরফি আর পিঠা নিয়ে আসছে। বন্যাকে দেখে চুপ হয়ে গেছে মেঘ। বন্যা ড্রেসটা ওয়ার্ডরোবে রাখতে রাখতে বলল, তোর কি হয়েছে আজ? উত্তর না দিয়ে মেঘ প্রশ্ন করলো, এই ড্রেসের মালিকের সন্ধান পেয়েছিলি? না, সন্ধান পেলে তাকে অবশ্যই জানাইতাম। মেঘ খাচ্ছে না, আনমনে হাবিজাবি ভাবছে। বন্যা একা একাই কথা বলছে, কিন্তু সেসব কথা মেঘের মস্তিষ্কে ঢুকছে না। বন্যা আর আম্মু ডাকছে শুনে বন্যা আবার নিচে গেল। মেঘের মস্তিষ্ক নির্দ্বিধায় আনগোনা চলছে। এই ড্রেস তানভীর ভাই পাঠাইছে, এটা 100% শিওর। বন্যার প্রতি কেয়ার দেখে মেঘের আগেও সন্দেহ হয়েছিল, তবে আজ মোটামুটি নিশ্চিত হয়ে গেছে। কিন্তু বন্যার মনে কি চলে এখনো তো বোঝা যাচ্ছে না। এর মধ্যে আবির কল দিয়েছে। মেঘ কল রিসিভ করে উত্তেজিত কণ্ঠে বলল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, কোথায় আপনি? বন্যার বাসায় আসছি। কেন? গুরুত্বপূর্ণ কাজ ছিল। কি কাজ বলা যাবে? আপনি জানেন? এটুকু বলতেই বন্যার রুমে আসছে। মেঘ কথা ঘিরে স্বাভাবিক কণ্ঠে বলে, আপনার মিটিং শেষ? কি বলতে চাইছিলেন? কিছু না, এখন রাখছি, পরে কথা বলবো। মেঘ কল কাটতেই বন্যা চাপা স্বরে বলল, আজ একটা আপনি নেই বলে কেউ কল দিয়ে খোঁজও নেয় না। আমাদের বাসায় আসছিলি, 20 মিনিটও হয়নি, এর মধ্যে ফোন দিয়ে ফেলেছে। এত প্রেম? মেঘ মেঘি স্বরে বলল, আমি তোর মতো অনুভূতি চাপে রাখতে পারি না। তুই কাউকে পছন্দ করলে বল, আপনির ব্যবস্থা হয়ে যাবে, আমি করে দিব। আমার পছন্দের কেউ নাই, এমনি মজা করলাম তোর সাথে। সত্যি কেউ নেই? বন্যা সন্দেহ দৃষ্টিতে তাকে রাগে স্বরে বলল, থাকলে কি তোকে বলতাম না? কি জানি, নাও বলতে পারিস। তোর আজ হয়েছে কি বলবি আমাকে? তারা তারা কথা বলছিস? কিছু হয়নি।
বন্যা আর মেঘের অনেকক্ষণ যাবৎ আলাপ আলোচনা চলল। মেঘ আজ তেমন কিছু বলতে পারছে না। বন্যা ভাবি বানানোর চিন্তা একান্তই মেঘের মনে ছিল, কিন্তু তানভীর বন্যাকে পছন্দ করে এটা ভেবে মেঘ আশ্চর্য হচ্ছে। তার থেকেও বড় কথা এইটা যে তানভীর আজ পর্যন্ত মেঘকে একটাবারও বলার প্রয়োজন মনে করেনি। তানভীরের পরীক্ষা শেষে বাসায় ফিরে মেঘকে না পেয়ে সঙ্গে সঙ্গে কল দিয়েছে। মেঘ ওয়াশরুমে ছিল, তাই বন্যা কল রিসিভ করেছে। তানভীর উদ্বিগ্ন কণ্ঠে শোধালো, কোথায় তুই? মেঘ আমাদের বাসায় আসছে। বন্যার কণ্ঠ শুনে তানভীর গলা ঝেড়ে বলল, আশেপাশে বোনও থাকলে ফোনটা দাও। আপনার বোন আশেপাশে থাকলে নিশ্চয়ই আমি ফোনটা রিসিভ করতাম না। মেঘ ওয়াশরুমে। ও বের হলে আমাকে কল দিতে বলো। বন্যা পরীক্ষার কথা জিজ্ঞেস করতে যাবে, তার মধ্যে কল কেটে গেছে। মেঘ আসতে বন্যা জানিয়েছে। মেঘ কল দিতে গিয়ে খেয়াল করলো ফোনে ব্যালেন্স শেষ। ততক্ষণে বন্যা নাস্তার প্লেটগুলো নিয়ে চলে গেছে। বন্যার ফোনে লক মেঘের জানাই আছে। মেঘ স্বাভাবিকভাবে বন্যার ফোন হাতে নিয়ে লক খুলে তানভীর নাম্বার খুঁজে লিখতে শুরু করবে। 5-6 ডিজিট তুলতেই ভিলেন নামে সেভ করা নাম্বারটি ভেসে ওঠে। মেঘ ভাবলেশীন চোখে তাকিয়ে আছে। হাসবে নাকি রাগ করবে সেটাও বুঝতে পারছে না। ভাইয়ের প্রতি অতিরিক্ত ভালোবাসায় রাগটা প্রকাশ পেয়েছে। বন্যা রুমে আসতে মেঘ বাজখাই কণ্ঠে বলে উঠল, ভাইয়ার নাম্বার ভিলেন দিয়ে সেভ করেছিস কেন? এমনি। আমার ভাইয়াকে তোর কি ভিলেন মনে হয়? আমার ভাই তোর সাথে কি এমন করেছে? কিছুই করেনি। তো তো কি আবার মন চাইলেই এ নামে সেভ করেছি। মেঘ আনমনে কিছু ভেবে শক্ত কণ্ঠে শুধালো, আমার ভাইকে কি তোর সহ্য হয় না? ভাইয়ের আচরণ বিরক্ত লাগে? ভাই কি তোর সাথে বাজে ব্যবহার করে? মেঘের প্রশ্নের পিঠে প্রশ্ন করাতে বন্যা কুঞ্চিত ভুরু যুগল আরো বেশি কুঞ্চিত হলো। কিচ্ছিত চুপ থেকে বন্যা সুগীর কণ্ঠে বলল, তোর ভাইকে সহ্য না হবার মতো কোনো কারণই নেই। আর উনি আমার সাথে বাজে ব্যবহার করেছেন। সেটা একটা মুভি দেখছিলাম, নায়ককে ভিলেন বলে ডাকে। নায়িকাকে দেখেছিলাম, নায়ককে ভিলেন বলে ডাকে। নায়কটা তোর ভাইয়ের মতোই দেখতে, তার জন্যই এই নামে সেভ করেছিলাম। ফোন দিয়ে ডিলিট করে দিচ্ছি। মেঘ ঠোঁট জুড়ে বিশ্বজয়ের হাসি ফুটে চক্ষু পলক ঝাপটে হাস্যজন্য অবিশ্বাসের কণ্ঠে বলে উঠল, নো প্রবলেম বেবি, ভালোবেসে দিয়েছো যখন পাল্টাতে হবে না। আমার ভাই ভিলেন রূপী নায়ক হলে আমার কোনো আপত্তি নেই। বন্যা চাপা স্বরে বলল, আমি ভেবে বলিনি, মাথায় আসছি এমনি দিয়েছি। ভালোবাসা আবার কোথা থেকে আসলো? মেঘ নির্বিকার ভঙ্গিতে শোধালো, তুই আমার ভাইকে ভালোবাসিস না? আচমকা মেঘের এমন প্রশ্নে বন্যা কেঁপে উঠল। পূর্ণ মনোযোগ মেঘের অভিমুখে তাকালো। কোনো উত্তর পাচ্ছে না সে। শরীর জুড়ে অজানা শিহরণ, মস্তিষ্কের প্রতিটা নিউরন তোলপাড় চালাচ্ছে, তাতে দাঁত পিষে নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। আগে হলে মুখের ওপর বলতো, না ভালোবাসি না। আজ চাইলেও এই দুটো শব্দ বলতে পারছে না। মনে হচ্ছে কেউ মুখ চেপে ধরে রেখেছে। বুকের ভেতর পিনপিন ব্যথা। মেঘ স্থির দৃষ্টিতে তাকিয়ে চোখের পাতা পিটপিট করছে। ঠোঁটে মৃদু হাসি রেখেছে। বন্যা কাচুমাচু করছে দেখে আমি ওনাকে নিয়ে এমন কিছু ভাবি না। মেঘ ঠোঁট চেপে হাসি থামে কিছুটা গম্ভীর কণ্ঠে বলে উঠল, তাহলে কাকে নিয়ে ভাবো শোনা? গলির মোড়ের মোখলেস মিয়াকে নিয়ে? মোখলেস মিয়া আবার কে? মনে নাই সেদিন বলল বেটাই তোমাকে ভালোবাসে, বিয়ে করতে চায়? হোয়াট? কি? কিসের কি? হোয়াট অর্থ কি? বন্যা মুখ ফুলে বিশ্বাস ছেড়ে বলল, ফাজলাম করছিস? তুইও তো আমার ভাইয়ের জীবন নিয়ে ফাজলামি করছিস। মানে? কিছু না, ভাইকে কল দিচ্ছি, চুপ কর। বন্যার ফোন থেকে কল দেয় তানভীর রিসিভ করে ধীর কণ্ঠে বলল, বলো। ভাইয়া আমি মেঘ। হ্যাঁ বল। তোমার কি মন খারাপ? পরীক্ষা ভালো হয়নি? হয়েছে মোটামুটি। তুই যে আমাকে না বলে চলে গেলি। আম্মু টেনশন করছিল। বড় আম্মুকে বলে আসছি। বড় আম্মু বলেনি? বড় আম্মু বাসায় ছিল না। আম্মু কল দিয়েছে, কিন্তু তুই নাকি রিসিভ করিসনি। আমি ভাবছি আম্মু বকা দিতে কল দিয়েছে, তাই রিসিভ করিনি। বাসায় কখন আসবি? মেঘ বন্যার দিকে তাকিয়ে মুচকে এসে বলল, তুমি এসে নিয়ে যাও। আমি 4 ঘন্টা পরীক্ষা দিয়ে বাসায় আসছি। কিছুক্ষণ হলো, এখন বের হওয়ার মতো এনার্জি নেই। তুই রিক্সা নিয়ে চলে আয়। আমি না হয় চলে আসবো, কিন্তু একজন যে কষ্ট করে তোমার জন্য রান্না করেছে তুমি আসলে খাওয়াবে বলে। বন্যা তড়িৎ বেগে মেঘের মুখ চেপে ধরেছে। তানভীর ভুরু কুঁচকে প্রশ্ন করলো, কে? মেঘ বন্যার হাত সরিয়ে আস্তে করে বলল, বন্যা।
ও, তাকে রান্না করতে বারণ কর আর তুই তাড়াতাড়ি বাসায়। আমি কিছু বলতে পারবো না, বন্যা তো কষ্ট করে রান্না করেছে আর তুমি এমন আচরণ করছো। তুমি এসে আমায় নিয়ে যাবে, এটাই ফাইনাল, আর না হয় আমি এখানেই থাকবো, বাই। বন্যা অগ্নিদৃষ্টিতে তাকিয়ে বল, আমি তোর ভাইয়ের জন্য রান্না করেছি না, কিন্তু এখন করবি, আমি পারবো না। আমার একমাত্র ভাই আসতেছে, যত্নের কোনো ত্রুটি থাকলে তোর আব্বু আম্মু আর বড় আম্মুকে ইচ্ছা মতো বিচার দিব। আমার স্পেশাল নাইট ফি। এমন ভাবে বলছিস যেন আমি ওনার স্পেশাল কেউ, ওনার জন্য আমি বাধ্য। মেঘ ব্যাগ নিয়ে বের হতে হতে বলল, হয়ে যা স্পেশাল কেউ, কেউ বারণ করেছে? মেঘ ড্রয়িং রুমে বসে বন্যার আম্মুর সঙ্গে গল্প করছে আর বারবার বন্যাকে ডেকে বলছে, ভাইয়া কিন্তু ডিম বেশি দেওয়া নুডলস পছন্দ করে, মশলা চা করিস, এটা ভাইয়ের পছন্দ, বাকি তোর মর্জি। বন্যা হাতের কাছে যা যা পেয়েছে তাই তাই রেডি করেছে। অনেকক্ষণ পর তানভীর আসছে। কলিং বেল বাজতেই মেঘ ড্রয়িং রুম থেকে ডেকে উঠলো, বন্যা দেখ তো কে আসছে। বন্যার মা বলল, আমি দেখছি। না না আন্টি, আপনি বসুন, বন্যা যাচ্ছে। অন্য সময় হলে মেঘ নিজেই দরজা খুলতে ছুটত, কারণ বন্যাদের বাসায় সবার সঙ্গে মেঘের সম্পর্ক খুব ভালো। বাসায় আসলে বন্যা থেকে বেশি বাকিদের সাথে আড্ডা দেয়। বন্যা আর তানভীরকে পরীক্ষা করতে আজ মেঘ নিজে ইচ্ছে করে তানভীরের বাসায় ডেকেছে। দরজা খুলে বন্যা মুগ্ধ চোখে তাকিয়ে আছে। তানভীর ভুরু নাচিয়ে তেই বন্যা রীতিমতো বিষম খেয়ে উঠেছে। তানভীর নেভি ব্লু রঙের শার্ট, কালো প্যান্ট পরে ফর্মাল গেট আপ নিয়ে আসছে। বন্যা কাশতে কাশতে সালাম দিতেই ভুলে গেছে। তানভীর ভুরু গুটিয়ে বলল, পানি খাও, ঠিক হয়ে যাবে। বন্যা দ্রুত ভিতরে চলে গেছে। মেঘ আর চোখে ভাইকে দেখে ভরকালো। ভাইয়ের এমন গেট আপ দেখে আশ্চর্যের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। তানভীর বন্যার আম্মুর সঙ্গে কথা শেষ করে খাবারগুলো ওনার হাতে দিল। উনি খাবার নিয়ে রান্নাঘরে চলে গেছে। তানভীর মেঘের পাশে সোফায় বসলো। মেঘ ভুরু কোচাতেই তানভীরকে দেখিয়ে যাচ্ছে। মেঘ বিষময় সমেত জানতে চাইলো, আমরা কি বউ দেখতে আসছি? তানভীর ভুরু কুচকে সূক্ষ্ম নেতে তাকে বলল, কেন এভাবে আসছো, কেন ভালো লাগছে না? অনেক বেশি ভালো লাগছে, কিন্তু এই গেটআপে কেন আসছো? ধুতো শার্টগুলো সব ইস্ত্রি করে রেখেছিস, তাই ভাবলাম ফর্মাল গেটআপে আসলে তোর ভালো লাগবে। মেঘ সন্দেহ দৃষ্টিতে তাকিয়ে মেকি স্বরে বলল, আমার ভালো লাগবে তাই, নাকি অন্য কারণ? আর কি কারণ থাকবে? এর মধ্যে বনা 2 কাপ চা নিয়ে আসছে। মেঘ 1 কাপ হাতে নিতে ঝটপট বলল, ভাইয়া চিনি কম খায়, তো কে বলতে মনে নেই। মেঘ মৃদু হেসে বলল, চিনি কমই দিয়েছি। মেঘ এবার দ্বিতীয় দফায় আশ্চর্য হলো, কি হচ্ছে এসব? মেঘ নিজেই নিজের কপাল চাপড়ে মনে মনে বলছে, ছি, এত বেকুব মানুষ হয়। আবির ভাই ঠিক বলে, আমি আসলেই নির্বোধ। আমি তোদের মেলানোর জন্য ঝড় তুফানের সাথে যুদ্ধ করছি, এদিকে তারা অলরেডি মনে মনে দুজনের প্রেমে হাবুডুবু খাচ্ছে। বাহ, অসাধারণ। তানভীর চা খাচ্ছে। বনা রান্নাঘরে দরজা থেকে নিপুণ দৃষ্টিতে তানভীরকে দেখছে। ফর্মাল ড্রেসে সব ছেলেকে অন্যরকম লাগে। বনা না চাইতো বারবার তানভীরের প্রতি দৃষ্টি আটকাচ্ছে। বুকের ভেতর হৃৎপিণ্ডটা প্রচন্ড বেগে ওঠানামা করছে। কানের লতি গরম হয়ে গেছে। মেঘ চা শেষ করে কাপ রাখতে গিয়ে বন্যার দিকে নজর পড়ল। মেঘ মনে মনে বিড়বিড় করলো, আর একবার বলিস শুধু, আমার ভাইকে ভালোবাসিস না? এমন মাইর দিব, কাঁদতে কাঁদতে বলবি, আই লাভ ইউ তানভীর। তানভীর তাকাতে বন্যার সাথে চোখাচোখি হলো। বন্যা থমথম খেয়ে চোখ নামিয়ে সরে গেছে। তানভীর আর চোখে চেয়ে ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটলো। মেঘ সারা বেলা বন্যা আর তানভীরের কর্মকাণ্ড দেখলো, একা একা বিড়বিড় করলো। খাওয়া দাওয়া শেষে আন্টি থেকে বিদায় নিয়ে মেঘ আর তানভীর বেরিয়ে গেছে। বন্যাও পেছন পেছন যাচ্ছে। তানভীর কিছুটা সামনে গিয়ে হঠাৎ থমকে দাঁড়ালো। পেছন ফিরে সরাসরি বন্যার দিকে নিরেট দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করলো, তখন আমার দিকে এভাবে তাকিয়েছিলে কেন? কই তাকাইনি তো। বন্যার গলার স্বর কাঁপছে। চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে সে মিথ্যা বলছে। বন্যা চোখ নামিয়ে নিয়েছে। তানভীর জানতে চাইল, আমাকে কি দেখতে খারাপ লাগছে? তাকাতে ইচ্ছে হয় না? গমগমে পুরুষালী স্বর কানে বাজতে বন্যা উৎকৃষ্ট কণ্ঠে বলল, কে বলেছে আপনি দেখতে খারাপ? মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগছে আপনাকে, কার নজর না লাগে। কথাটা বলে বন্যা নিজের মুখ চেপে ধরেছে। বাতাসে উড়তে থাকা বন্যার চুলগুলো মুখ ঢেকে দিয়েছে। তানভীর হৃদয়ে অদ্ভুত এক অনুভূতি কাজ করছে। বন্যার চোখ বন্ধ দেখে চুল সরাতে তানভীর হাত বাড়ালো। পেছন থেকে মেঘের ডাক তানভীরের ঘোর কাটালো। তানভীর হাত নামিয়ে আস্তে করে বলল, নিজের হাতে চা করে খাওয়ানোর জন্য অনেক ধন্যবাদ, আসছি।
মেঘ সামনে আসতেই বুড়ো নাচে শুধালো, বাসায় যাওয়ার ইচ্ছে নেই? চল। অন্য সময় হলে তানভীর দুইটা কথা শোনাইতো বা একটু রাগ দেখাতো। আজ কোনো রিয়াকশন নাই দেখে মেঘ হা করে তাকিয়ে রয়েছে। গাড়িতে বসে এক দৃষ্টিতে তানভীরকে পরখ করছে। তানভীর মুসকি মুসকি হাসছে আর আস্তে আস্তে গাড়ি চালাচ্ছে। মেঘ আগে ফোঁস করতে করতে মনে মনে বলল, তোমার মিটমিট হাসি বের করছি, ওয়েট। গলির মোড় পর্যন্ত আসতে একটা সিঙ্গারার দোকান দেখে মেঘ উত্তেজিত কণ্ঠে বলল, ভাইয়া ওই ছেলেটাকে দেখছো? তানভীর এক সেকেন্ডের জন্য তাকে আস্তে করে বলল, কে? বনার বয়ফ্রেন্ড। কথাটা কর্ণঘরে প্রবেশ করা মাত্রই তানভীর আকস্মিক গাড়ি ব্রেক কষলো। আচমকা ব্রেক কষা একটুর জন্য মাথায় বাড়ি খেতে নিচ্ছিল। তানভীর পূর্ণ মনোযোগে দোকানে। আগে এক সেকেন্ডের জন্য তাকাতেও ঠিকমতো খেয়াল করেনি। দোকানে অল্প বয়স্ক কোনো ছেলে নেই। দুজন দোকানদার আছে, যাদের মধ্যে একজন 60 আর একজন 35 হবে। তানভীর বুড়ো কুচকে শক্ত কণ্ঠে বলল, কোনটা? লাল শার্ট পরনে। তানভীর আবারও দোকানের দিকে তাকালো। 60+ লোকটির পরনে লালের মতো একটা শার্ট, হয়তো ওনার ছেলে বা নাতির শার্ট হবে। তানভীর ভারী কণ্ঠে বলে, উনি ছেলে আর বনার বয়ফ্রেন্ড? অবশ্যই। তোমার বিশ্বাস করে না? চলো, আমাকে দেখলে শাড়ি ডাকবে, দেখো। এমনকি সিঙ্গারার দামও নিবে না। কেন? বারে বন্যাকে ওনার ভালো লাগে, বিয়ে করতে চায়, আমি বন্যার বেস্ট ফ্রেন্ড শুনে আমাকে ফ্রিতে সিঙ্গারা খাওয়াবেন। ওনার নাম মুখলিস মিয়া, বয়স 67। ওনার 2টা বউ আর 6টা ছেলে মেয়ে আছে। তানভীর মেঘের দিকে আশ্চর্য নয়নে তাকে শুধালো, এত কিছু কিভাবে জানিস? জানি বেস্ট আমার। আমি জানবো না তো কে জানবে? এখন চলো বিয়ের ঘটকালিটা করে আসি। ভাইয়া যদি এসব কর্মকাণ্ডের কথা জানতে পারে তাহলে তোর খবর আছে। রাস্তায় রাস্তায় ঘুরে এসব মুখলিস মিয়ার খবরদারি করিস? মেয়ে কাঁদো কাঁদো মুখ করে বলল, আমার বেস্টের বিয়ে হোক তুমি চাও না? তাই বলে উনার চোখে বনার প্রতি ভালোবাসা দেখেছি আমি। তানভীর গাড়ি স্টার্ট দিতে দিতে বিড়বিড় করে বলল, বনার প্রতি কারো চোখে ভালোবাসা উতলে পড়ছে, সেই চোখ কিনা কানা করে ফেলবো। মেঘ বিড়বিড় করে বলল, বিড়বিড় করে কি বলো? কিছুই না। বনের বিয়েতে আমি কিন্তু লেহেঙ্গা পরবো, আর লেহেঙ্গাটা তুমি কিনে দিবা। তানভীর গাল ফুলিয়ে শ্বাস ছেড়ে তপ্ত স্বরে বলল, মুখটা বন্ধ রাখ, নয়তো রাস্তায় ফেলে যাব। মেঘ ঠোঁট বেঁকিয়ে হাসছে আর মনে মনে বলছে, লাগছে একদম কলিজায় গিয়ে লাগছে। তানভীর পুরো রাস্তা গাল ফুলিয়ে রেখেছে। মেঘ তানভীরের জ্বালানোর জন্য বন্যাকে কল দিয়েছে। বন্যা কল রিসিভ করতে মেঘ বলল, দুলাভাই এমন একটা মন বোধহয় খারাপ, তুই একটু দেখা করতে যাস। তানভীর আবারও ব্রেক কষল। দৃষ্টিতে মেঘের দিকে তাকিয়ে আছে। মেঘ আর চোখে তানভীরের ভাব দেখে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিয়েছে। বন্যা হুঙ্কার দিয়ে উঠলো, দুলাভাই আবার কে? মুখলেস দুলাভাই এর কথা বলছি। রাখ ফোন। বন্যা ফোন কেটে দিয়েছে। মেঘ তানভীরের দিকে তাকিয়ে দাঁত কেলিয়ে হেসে বলল, যাবে? তানভীর রক্তাক্ত দুচোখ শ্বাস ছেড়ে বলিষ্ঠ কণ্ঠে বলল, ডাফার। মাথা মুন্ডো, মুখ্য ভাষা। মেঘ ঠোঁট বেঁকিয়ে বেঞ্চি কেটে শান্ত স্বরে জবাব দিল, আর তুমি ডাফারের ভাই। তানভীর নিজের রাগ নিয়ন্ত্রণ করে আবার গাড়ি চালাতে মনোযোগ দিল। 2 মিনিট পর মেঘ তানভীর কে শুনিয়ে গান গাইছে। ফুল ফোটে শাখায় শাখায়, ব্যথা ধরে বুকে, প্রেমেতে মন মাতাইলা, অশ্রু ঝরে চোখে, আমার আসমান করে আন্ধার, সুখের নিদ্রা হবে কি তোমার বন্ধু আমায় ছাড়া। তানভীর রাগান্বিত স্বরে হুঙ্কার দিল, চুপ থাকতে বলছি। আমার বান্ধবীর বিয়ে হয়ে গেলে আমায় ছেড়ে চলে যাবে, আমি কাঁদবো না? একটু গান গাইবো না? এত খারাপ কেন তুমি? দেখ 4 ঘন্টা পরীক্ষা দিয়ে আসছি, মাথা এমনিতেই গরম আছে, বেশি কথা বলবি না, ঠিক আছে? মেঘের মতন উড়ে উড়ে অন্তরে খালি করলে, ঠিক আছে? মেঘের মতন উড়ে উড়ে অন্তরটারে খালি করে করলা দিশেহারা। তানভীর তাকাতে মেঘ মুখ চেপে বলল, আমার কোনো দোষ নেই, নিজে থেকে গান বের হচ্ছে। তানভীর কয়েক সেকেন্ড তাকিয়ে ভগ্ন হৃদয় নিয়ে গাড়ি চালাতেই মনোযোগ দিল। বাসায় ঢুকতে আলী আহমদ খানের সঙ্গে দেখা। আলী আহমদ খান হাসি মুখে জিজ্ঞেস করলো, 2 ভাই বোন সেজেগুজে কোথায় গিয়েছিলেন? আমার বান্ধবীর বাসায় গিয়েছিলাম, আমার ভাই আমাকে আনতে গিয়েছিল। ঠিক আছে যাও। মেঘ ব্যাগ ঘোরাতে ঘোরাতে ভেতরে চলে গেছে। তানভীর চাবি রেখে সরাসরি নিজের রুমে চলে গেছে। মাগরিবের পরই
আবিরের কল আসছে। মেঘ কল রিসিভ করতে আবির জিজ্ঞেস করলো, বাসায় আসছিস? জি। কি করছিস? আপনাকে একটা কথা বলার ছিল। হ্যাঁ বল। কিছু একটা ভেবে আবারও থেমে গেল। আস্তে করে বলল, কিছু না। কোনো সমস্যা? না, পরে জানাবো আপনাকে। অপেক্ষায় রইলাম। মেঘ ঘন্টা দুয়েক পর নিচে আসছে। মিমরা না থাকায় বাসা ফাঁকা ফাঁকা লাগছে। আলী আহমদ খান আজ একটু তাড়াতাড়ি শুয়ে পড়েছে। হালিমা খান, মালিয়া খান সোফায় বসে গল্প করছেন। মেঘ হালিমা খানের কোলে শুয়ে টিভি দেখছে। তানবীর সন্ধ্যা থেকে বাসায় নেই। কিছুক্ষণ যাবৎ আবির মেঘকে মেসেজ কল দিচ্ছে। মেঘের হাতের ঘড়ি নেই, ফোনও সাইলেন্ট করা, তাই বুঝতে পারেনি। হালিমা খান উঠে রান্নাঘরের দিকে চলে গেছে। মেঘ আনমনে ফোনের পাওয়ার বাটন চাপতেই আবিরের 7টা কল, অনেকগুলো মেসেজ চোখে পড়ল। লাফে উঠে তড়িঘড়ি করে আবিরকে কল দিল। বারবার ওয়ার্নিং দেওয়া সত্ত্বেও ঘড়িটা রুমে রেখে নিচে আসছে। রিল্যাক্স ভাবে টিভি দেখছে। সবার ভয়ে ফোন সাইলেন্ট করে রাখা ইদানিং অভ্যাস হয়ে গেছে। আবির রাগী কণ্ঠে বলল, তুই কি ভালো হবি না? হব। কবে? পরশু দিন। আজ কি সমস্যা? মেঘ মলিন হেসে বলল, ভালো হলে একেবারেই হতে হবে, তাই একদিন রেস্ট নিয়ে তারপর ভালো হবো ভেবেছি। দিন দিন তুই বড্ড ফাজিল হয়ে যাচ্ছিস। জি। আর আমার গুরু স্বয়ং সজ্জাদুল খান আবির। আবির না চাইতেও হেসে ফেললো। মুখের গম্ভীর ভাব মুহূর্তে সরে গেছে। ধীর কণ্ঠে বলল, তানভীর কোথায়? জানি না। সমস্যা কোনো? আমি কি জানি? কার মনে কি চলে সেটা দেখা দেয় তো আমার কি? না। কিন্তু তোর নামে বিচার দিল কেন? মেঘ এক পর্যায়ে আটকে উঠল। মনে মনে প্রচুর ভয় পাচ্ছে। যদি সত্যি সত্যি মুখলিস মিয়ার কথা বলে দেয় তখন কি হবে? মুখলিস মিয়ার সম্পর্কে বন্যার দাদা হয়। রক্তের সম্পর্ক না থাকলেও বন্যার আব্বুর সাথে মোটামুটি ভালো সম্পর্ক। কিছুদিন আগে মেঘ এমনিতেই বন্যার বাসায় গিয়েছিল। তখন মুখলিস মিয়া ওদের দেখে সিঙ্গার আর পেঁয়াজু খাইয়েছিল। সেখানে মজা ছলে বন্যাকে বিয়ের কথা বলেছিল। বন্যার মেঘের কথায় বেমালুন ভুলে গিয়েছিল। তবে বন্যাদের বাসায় যাওয়ার সময় আবারও সেই মুখলিস মিয়ার সাথে দেখা। শালি ডেকে রিক্সা থামিয়ে মেঘের খোঁজ খবর নিয়েছেন। ওনার কথা মাথা ছিল তানবীরকে রাগানোর জন্য। ইচ্ছে করে ওনাকে বিয়ের ঘটকালির ব্যাপারে বলেছে। আবিরের কানে এসব গেলে আস্ত রাখবে না। মেঘ ভয়ে ভয়ে জানতে চাইলো, কি বিচার দিয়েছে? সেসব বাদ দে। ও আছে কোথাও। ফোন দিচ্ছি, রিসিভও করছে না। কি হয়েছে একটু বলবি? মেঘ নাক টেনে কাঁদো কাঁদো কণ্ঠে বলল, ও এতগুলো কল ভাইয়া জন্য দিয়েছিলেন? আমি আরো ভাবলাম আমার জন্য। ভাইয়ার কথায় আসলে ভাইয়া বাসে আসলে জানাবো। বাই। কল কাটলে স্বপ্নে এসে থাপ্পড় দিব বলে রাখলাম। স্বপ্নের মায় থাপ্পড় না দিয়ে টর্চ লাইট নিয়ে যাবেন। নিজের ভাইকে খুঁজতে থাকুন, সেটা বেশি কাজে দিবে। এবারে সবাই স্বার্থপর, শুধু নিজের স্বার্থই বোঝে। আপনারা লেকচারার হলে অনুগ্রহ করে বলুন কি হয়েছে। বন্যার কিছু হয়েছে? বাবা অসাধারণ। এখন বন্যারও খোঁজ নিচ্ছেন, অথচ জলজান্ত একটা মানুষ 8 মিনিট 32 সেকেন্ড যাবৎ কথা বলছি, আমাকে একটাবারও জিজ্ঞেস করলেন না আমি ঠিক আছি কিনা। আল্লাহ, ওনার আগে আমায় উঠাই নাও। স্বার্থপর দুনিয়া, আমি থাকতে চাই না। আমি শ্বাস ছেড়ে গম্ভীর কণ্ঠে বলতে শুরু করলো, আর যাই করিস না কেন, তানভীরের পরীক্ষা চলছে, বিষয়টা মাথায় রাখিস। এমনিতেই পড়াশোনা করে না। পরীক্ষা ভালোভাবে শেষ করতে পারলে অন্তত পক্ষে অনার্স পাস তো করতে পারবে। যার ভাই তার খবর নাই, আরেকজনের চিন্তায় ঘুম আসে না। এত দুশ্চিন্তা করে কি করবেন শুনি? কেজি দরে দুশ্চিন্তা বিক্রি করবেন? তার থেকে ভালো আমার ওপর ছেড়ে রিল্যাক্স করুন। সবকিছু আমি দেখে নেব। রিল্যাক্সে ঘুমান আপনি। আমি শুকনো মুখে বিষম খেলো। কাশতে কাশতে বলল, আমি দুশ্চিন্তার গুরু স্বয়ং মাহাদিবা খান মেঘ। মালিয়া খান খেতে ডাকছে, তাই তাড়াতাড়ি কল কেটে মেঘ খেতে চলে গেছে। আবির খাবার টেবিলে কেবল 3 জন। মেঘ কোনো রকম অল্প খাবার খেয়ে আবার আচারের বক্স নিয়ে সোফায় বসে টিভি দেখছে আর আচার খাচ্ছে। মালিয়া খান রুমে চলে গেছে। হালিমা খান রান্নাঘরে ঢুকে কাজ করছে। এমন সময় তানভীর বাসায় আসে। অন্তরে জ্বালা পোড়া চোখ মুখে স্পষ্ট দেখা যাচ্ছে। মেঘের করা দুষ্টুমি বুঝতে পেরে তানভীর শান্ত থাকতে পারছে না। তানভীরকে দেখে হালিমা খান রান্নাঘর থেকে বলে উঠলেন, তুই কি একটু শান্তি দিবি না আমাকে? পরীক্ষা দিয়ে আসছিস, কিছুও খাসনি, তোদের নিয়ে আর কত টেনশন করব। তানভীর এক পলক থেকে মাথা নিচু করে যাচ্ছে। মেঘ তানভীরকে দেখে উচ্চস্বরে বলে উঠল, আম্মু তুমি রিল্যাক্সে থাকতে পারো। সঙ্গে সঙ্গে তানভীর
কে শুনে শুনে আস্তে করে বলল, কারণ ভাইয়ার চিন্তা করার জন্য অন্য মানুষ আছে। তানভীর সিঁড়ি উঠতে উঠতে ফিরে তাকায়, চিবিয়ে চিবিয়ে বিড়বিড় করতে করতে রুমে চলে গেছে। একসময় তানভীর নিজেই মালিয়া খানকে রিল্যাক্সে থাকতে বলছিল। আবিরের জন্য চিন্তা করার মানুষ আছে শুনে সেদিন মেঘের মনে আকাশ সম মেঘ জমেছিল, তাই আজ মেঘ ইচ্ছে করে ভাইকে রাগাচ্ছে। সকাল 10টার উপরে বেজে গেছে, অথচ তানভীরের খবর নেই। শুক্রবার হতে কেউ তেমন কিছু কথাও বলছে না। মেঘ দুবার খেতে গিয়েও ফিরে আসছে। ভাইকে রাগে একা খেতে ইচ্ছে করছে না। তানভীর গতকাল রাতে খায়নি। অনেকক্ষণ ডাকার পরও তানভীর রুমের দরজা খোলেনি। মেঘ বুড়োগুটি আহ্লাদি কণ্ঠে ডাকলো, বিরিয়ানি খাবা? না, আমি রান্না করেছি, খিদে নেই। আমার আছে, সকাল থেকে খাইনি, চলো না একসাথে খাই। রাত থেকে খাওয়া নেই, ঝগড়া করার মতো এত এনার্জিও নেই। তাই তানভীর শান্ত স্বরে ফ্রেশ হয়ে আসছে। তোমার ফোনটা লক খুলে দিয়ে যাও। কেন? আমার ফোনে ব্যালেন্স নেই। তানভীর ফোনের লক খুলে মেঘের ফোন দিয়ে ওয়াশরুমে চলে গেছে। মেঘ তড়িঘড়ি করে বন্যার নাম্বার খুঁজলো। বন্যা মেঘের ফ্রেন্ড, বোনুস ফ্রেন্ড নামেই নামটা সেভ করা, তবুও পাচ্ছে না। বন্যার নাম্বার পুরোটা মুখস্থ নেই। মেঘ জলদি নিজের রুমে গিয়ে ফোন থেকে বন্যার নাম বের করে কয়েকটা ডিজিট লিখতেই মিস ইগোস্টিস নামে লেখা আসছে। এমন নাম দেখে নিজের অজান্তে হেসে ফেলেছে মেঘ আনমনে বলে উঠল, আবির ভাইয়ের ফোনে আমার নাম্বার কি দিয়ে সেভ করা? মেঘ রুম থেকে বের হতে হতে বন্যাকে কল দিল। বন্যা কল রিসিভ করে স্বাভাবিক কণ্ঠে সালাম দিল। মেঘ মুড নিয়ে বলল, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? জি ভালো। তুই ওনার নাম্বার থেকে কল দিয়েছিস কেন? মেঘ শীতল কণ্ঠে বলল, ভাইয়া অসুস্থ হয়ে গেছে। বন্যা উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, কি হয়েছে ওনার? তোদের বাসায় চা খেতে গিয়ে এক গ্রামের একটা পিঁপড়া খেয়ে ফেলেছে। পিঁপড়াটা যেতে যেতে গলায় একটা কামড় দিয়েছে। আমি বারবার বলছি বেশি করে পানি খেলে, কিন্তু ভাইয়া পানি না খেয়ে অপলক দৃষ্টিতে কোন দিকে তাকিয়ে হা করে বসেছিল। পিঁপড়াটা হেঁটে হেঁটে বেরিয়ে আসে, কিন্তু ওই ফাজিল পিঁপড়া বের হলেও কিন্তু এত ফাজিল পিঁপড়া বের তো হলো না, উল্টে ভাইয়ার আগে হৃদয়ে গিয়ে ঢুকে পড়েছে। গতকাল বিকাল থেকে হৃদয় অনবরত কামড়াচ্ছে। আমার ভাইয়ের কোমল হৃদয়টা কামড়ে ছিদ্র করে ফেলেছে। দেশে বন্যা হোক বা না হোক, আমার ভাইয়ের হৃদয়ে বন্যা নিশ্চিত। পিঁপড়া বলতে বন্যার মতো তানভীরের প্রেমের প্রেমানুভূতিকে বোঝানো হয়েছে। কিন্তু আবল তাবল কথা বলছিস, এটা আবার কেমন রোগ? আবল তাবল না রে ভাই, ভাইয়ার রাগের রাতে মাথা ঘুরিয়ে পড়েও গিয়েছিল। 12 ঘন্টা বেহুশ ছিল, ঘুমেছিল, মাত্র হুঁশ আসছে, সজাগ হয়েছে। এগুলো রোগের লক্ষণ? 16 ঘন্টা না খেয়ে থাকায় 12 ঘন্টা ঘুমানো কি স্বাভাবিক মনে হচ্ছে তোর? তো এখন কি করবি? এই রোগের চিকিৎসা মনে হয় এখনো আবিষ্কৃত হয়নি কারোর হৃদয়ে। তানভীর বেরিয়ে আসতে দেখে ভুরকুচকে প্রশ্ন করলো, কোন রোগের চিকিৎসা আবিষ্কৃত হয়নি? মেঘ তাড়াতাড়ি কল কেটে দিয়েছে। তানভীর এক দৃষ্টিতে মেঘকে দেখছে। মেঘ ঠোঁট বুজে ঘন ঘন পলক ঝাপটে বলতে শুরু করলো, এসব বাদ দাও। ভাবছি বন্যার বিয়েটা ভেঙে দিব। কিসের বিয়ে? মুখলেস মিয়ার সাথে বন্যার কাল বিয়ের কথা বললাম না, সারাত ভেবে দেখলাম ওনার কাছে বিয়ে দেওয়া ঠিক হবে না। হঠাৎ মাথায় সুবুদ্ধি উদয় হয় কেমন করে। দেখো, মুখলেস মিয়া চোখে ভালোবাসা থাকলেও হৃদয়ে একটুও জায়গা নেই। 2 বউ, 6টা ছেলে মেয়ে, 15-20টা নাতি নাতনির ভিড়ে আমার বেবিটাকে খুঁজে পাওয়া যাবে না। এই জন্য ভাবছি আরো কিছুদিন সময় নিয়ে ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করে অন্য একজনের সাথে বিয়ে দিব। তুমি কি বলো? তাই বলি, ওর বোনের বিয়ে হোক, তারপরে ভেবে দেখা যাবে। মেঘ আর চোখে চেয়ে আহ্লাদী কণ্ঠে বলল, বন্যার বিয়ের ঘটকালি করতে তুমি কিন্তু আমায় সাহায্য করবা, ঠিক আছে? মেঘের কথা শুনে তানভীর কেসে উঠল। মুখ ফিরিয়ে আবারও ঘুরে দাঁড়ালো। তানভীর মুখ ফুলিয়ে জবাব দিল, আমার সময় নেই। ঠিক আছে, প্রয়োজন নেই। লেহেঙ্গা কিন্তু তোমায় কিনে দিতে হবে, এটা মনে রেখো। আর যে সেই লেহেঙ্গা কিনবো না। বন্যা, আমার লেহেঙ্গার ডিজাইন সেম হতে হবে। আচ্ছা, এখন চল খেতে চল। আলো আঁধারের কাটছে দিন। কেবল 1 সপ্তাহের মধ্যে মেঘের পরীক্ষা করা শেষ। তানভীর যে বন্যাকে ভালোবাসে, এটা তানভীরের আচরণ আর কথায় স্পষ্ট বোঝা যায়। কিন্তু বন্যা এখনো দ্বিধাকেন্দ্রে আছে।
তানভীরের প্রতি হৃদয়ের উদ্দেশ্যহীনতা অনুভব পুরোপুরি সক্রিয় করতে পারছে না, আবার মনকে বাদও দিতে পারছে না। মেঘ তবুও হাল ছাড়ছে না। আবিরের বেঁধে দেওয়ার সময়ে 50 দিন কেটে গেছে। আগামীকাল 10 অক্টোবর, আবিরের জন্মদিন। মেঘ সন্ধ্যার পর থেকেই কথা বলার জন্য রেডি হয়ে বসে আছে। আবিরের নিষেধাজ্ঞায় কথা মাথায় রেখে তেমন কোনো আয়োজন করেনি। প্রতিদিনের মতো আজও 10টা 30 নাগাদ আবিরের কল আসছে। সব কাজ শেষ করে শুয়েছে মেঘের সঙ্গে। কিছুক্ষণ বলে ঘুমানোটা আবিরের বাজে স্বভাব। অন্যদিকে কিছুক্ষণ কথা বলেই মেঘ কল কেটে দেয়। তবে আজ তার ব্যতিক্রম। 2 মিনিট কথা বলে দুজনে 5 মিনিট নীরবতা পালন করে, কিন্তু কেউ কল কাটে না। মেঘের মন খারাপ হবে ভেবে আবির হাজারটা কাজে ব্যস্ত থাকলেও সচরাচর মেঘের কল কাটে না। এমনকি মুখ ফুলিয়ে বলেও যে ব্যস্ত আছি। আজ তেমনটাই ঘটছে। বাংলাদেশের সময়ের সঙ্গে পার্থক্য মোটামুটি 2 ঘন্টা। হাওয়ায় 11টা 45 বাজে, সেখানে স্বাভাবিকভাবেই রাত 1টা 45 বেজে গেছে। মেঘ আপন মনে গল্প করতে করতে আবিরের মনোযোগী শ্রোতার মতো মেঘের সঙ্গে কথা শুনছে, প্রয়োজনে নিজে অল্প স্বল্প উত্তর দিচ্ছে। রাত ঠিক 12টা বাজতে মেঘ মোলেম কণ্ঠে বলতে শুরু করলো, আপনি আমার হৃদয়ে চঞ্চলটিতে টুকরো সিদ্ধ পরিত্যক্ত অকুলের মোহগ্রস্ত দিনলিপি, চরাঞ্চলে জন্মানো শরতের শুভ্রতার প্রতীক, ভোরের শিশির ভেজা ঘাসের শিউলি ফুলের বৈচিত্র্যময় কম্পনের মতোই আপনার জন্মদিন। অনুষঙ্গ উষ্ণতায় ছুঁয়ে যাক, আপনার সকল অপূর্ণতা পূর্ণতা পাক, শুভ জন্মদিন। আবির একদম স্তব্ধ হয়ে গেছে। নিজের জন্মদিনের কথা মনেই ছিল না তার। মেঘের মায়াভরা কান্না জড়িত কণ্ঠ শুনে আবির দৃষ্টি ঘোলাটে হয়ে গেছে। মেঘের উবু হয়ে শুয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। মেঘের কান্নার শব্দে আবিরের অন্তরাত্মা শুকিয়ে যাওয়ার অবস্থা। মাসখানেক মেঘের আচরণে বিন্দুমাত্র খারাপ লাগা প্রকাশ পায়নি। সারাক্ষণ উল্লাস আর খুনসুটিতে মেতে থাকতো। অপ্রসন্ন হৃদয়ে ভাত জমতে থাকা অজস্র অভিমানগুলো জাহির করতে একটা পুরুষ্টু বক্ষস্থল প্রয়োজন। মোহমায়ায় জড়িয়ে একটি বিশ্বস্ত বুক। মেঘের কান্নার শব্দে দিশেহারা আবির শীতল কণ্ঠে শুধালো, এই স্প্যারো, এভাবে কাঁদছিস কেন? মেঘবালিশে মুখ গুজে কান্না আড়াল করার চেষ্টা করছে। আবির নিঃশব্দ কণ্ঠে আবদার, ভিডিও কল দেই? মেঘ তড়িঘড়ি করে শোয়া থেকে উঠে বসে ভেজা কণ্ঠে কাঁপা কাঁপা গলায় বলল, না, আমার জন্মদিনে সামান্য আবদার আর অধিকার যদি আমার না থাকে, তাহলে জন্মদিন আমার সারা জীবনের জন্য ব্যান করব। মেঘ আস্তে করে বলল, ব্যান করতে হবে না, দিচ্ছি কল। আবির ঠোঁট কামড়ে মুচকে হাসলো। মেঘ চোখ মুছতে মুছতে ভিডিও কল দিল। রুম অন্ধকার থাকায় স্পষ্ট দেখা না গেল ফোনের ক্ষুদ্র আলোতে মেঘের ধবধবে ফর্সা মুখটা, ঝলমল করা ভেজা চোখ, লাল হয়ে থাকা নাকের ডগা দেখা যাচ্ছে। আবির নীরের দৃষ্টিতে তাকিয়ে আতর মাখা কণ্ঠে বলল, এবার বলুন, আমার আবেদনময়ীর আবদার কি? আবিরের ছুরি নেয় শুকনো নেত্রে তাকিয়ে মেঘের ঘায়েল করে দিচ্ছে। বুকের ভেতর তাণ্ডব চলছে, শ্বাস প্রশ্বাস এলোমেলো। মেঘের 2 চোখ পানিতে টইটুম্বুর হয়ে আছে, কেবল শ্বাস গড়িয়ে পড়ার অপেক্ষা। বুক করে আসা কান্না গিলে মেঘ দুর্বল কণ্ঠে চাইল, আপনার আমার সামনে দেখতে চাই। আবির মুচকি হেসে বলল, আপনি কবে আসবেন? আর কতদিন? আপনার কি একবারের জন্য আমার কথা মনে পড়ে না? কেন বুঝেন না আপনি? খুব মিস করি আপনাকে। কঠিন ব্যস্ততায় খোলস বন্দি করে রাখা নিজেকে অনুভূতিগুলো দীর্ঘ শ্বাসে আড়াল করে আবির কোমল কণ্ঠে বলল, আমি অবুঝ নই মেঘ। মেঘ আকুল কণ্ঠে আবার শুধালো, আসবেন কবে আপনি? সেটা আমার থেকে ভালো আপনার জানার কথা। আপনি বলুন। আরো 100 দিন, আমি বোধহয় মরে যাব। আবির অগ্নিদৃষ্টিতে তাকাতে মেঘ ভয়ের চোখ নামিয়ে নিয়েছে। আবির রুমের আলো জ্বালাচ্ছে। এয়ার কন্ডিশন অন থাকা সত্ত্বেও আবিরের শরীর ঘামছে। টেবিল থেকে মেঘ গভীর মনোযোগ দিয়ে আবিরকে দেখছে। হাত দিয়ে বাতাস করার কারণে ফোন কিছুটা দূরে সরিয়েছে। মেঘের নজর নগ্ন বুকের লোমশ লজ্জায় চোখ সরিয়ে নিয়েছে। আবির রুমের ছাদের দিকে তাকিয়ে তার আনমনে কিছু ভাবছে। মেঘ পল্লব ঝাপটে আবারও তাকালো। এক নজর পরে থুতনিতে নিচে একটি কালো দাগ দিলে
সেভ করার কারণে দাড়ির আড়ালে লুকিয়ে থাকা তিলটা আজ একটু বেশি ঝলমল করছে। মেঘ সেদিকে তাকিয়ে মুচকি এসে ঘোরে ডুব দিল। আবির নিঃশব্দে কণ্ঠে ডাকলো, এই যে প্রলয়নকারী, আর কতবার এভাবে তাকিয়ে থাকবেন বলেন তো? এভাবে তাকিয়ে থাকলে कुछ कुछ तो होता है, तुम नहीं समझोगे। মেঘ লাজুক হেসে চোখ ঘুরিয়ে চেঁচিয়ে উঠল, আপনার পেছনে কে? মেঘের চাচেন তারপরে লাফিয়ে উঠেছে। আশেপাশে তাকে শক্ত কণ্ঠে বলল, কোথায় কে? আমি দেখছি কে যেন গেছে এখান দিয়ে। রুমে কেউ নেই, পর্দা নড়েছে সম্ভবত, এটাই চোখে পড়েছে। আপনি আমায় মিথ্যা কথা বলছেন, রুমে নিশ্চিত কেউ আছে। আপনি যে একদিন বলেছিলেন আপনার বউ আছে, সে কি আপনার রুমে? ওই ওই একদম চুপ, কথায় কথায় চরিত্রে দাগ দিবি না, বলে দিলাম। আমার চরিত্র বেলি ফুলের মতো সুবাসময় আর পবিত্র। ক্যামেরা ঘুরে নিজের রুম দেখালো। আবির ক্যামেরা ঘুরে সম্পূর্ণ রুম দেখে অবশেষে মেঘ মলিন হেসে বলল, আচ্ছা মানছি, মনের ভেতর শুধু সন্দেহ আর সন্দেহ। গরম পানি খেয়ে অবিশ্বাসের চারাগুলো মেরে অন্তত পক্ষে কিছু সংখ্যক বিশ্বাসের চারা রোপণ করিয়েন। ঘুম পাচ্ছে? ঘুমান। বেশ কিছুদিন কেটে গেছে। মেঘ আজ সকাল সকাল ভার্সিটি এসে বসে আছে। বন্যা আসতেই ছুটে গিয়ে খুশিতে গত হয়ে একটি কিটক্যাট চকলেট ধরিয়ে দিল। বন্যা অবাক চোখে তাকিয়ে বলল, এত খুশি কেন? মেঘ একটা চকলেট ছিঁড়ে খাচ্ছে। মেঘে দেখা দেখি বন্যা চকলেটটা খেতে শুরু করেছে। মেঘ আর বন্যা পাশাপাশি হাঁটছে। মেঘ আচমকা বলে উঠল, শুক্রবার ভাইয়ার জন্য বউ দেখতে যাব। সঙ্গে সঙ্গে বন্যার পা থেমে গেছে, গলায় চকলেট আটকে গেছে, নির্বাক চোখে তাকিয়ে আছে। মেঘ পিছনে ঘুরে স্বাভাবিক কণ্ঠে বলল, ক্লাসে চল, মেয়ে দেখাচ্ছি। বন্যার চেহারা বিষগ্নতার ছাপ। অর্ধেক খাওয়া চকলেট পুনরায় মেঘকে ফেরত দিয়েছে। বেঞ্চে বসতেই মেঘ একটা মেয়ের ছবি বের করেছে। বন্যা না তাকিয়ে চাপা স্বরে বলল, আমাকে দেখাচ্ছিস কেন? তুই আমার বেস্ট ফ্রেন্ড, তুই দেখবি না? দরকার নেই, দেখ না। বন্যা এবার ছবির দিকে তাকালো। মেয়েটা দেখতে তানভীর থেকে একটু বেশি গোলুমলু, গালে টোলও পড়ে, দেখতে বেশ সুন্দরী। বন্যা ঢোক গিলে ছোট করে বলল, ভালো? শুধু ভালো? আমার কিন্তু অনেক বেশি পছন্দ হয়েছে। আজ আবির ভাইকে দেখাবো, ওনারও ঠিক পছন্দ হবে। বোন অন্যদিকে তাকিয়ে প্রশ্ন করলো, তোর ভাইয়ের পছন্দ হয়েছে? ভাইয়া তো একদম পাগল হয়ে গেছে, আজ বলে কালই বিয়ে করে ফেলবে। এছাড়া ছবিটা ভাইয়াই দিয়েছে আমাকে। মেঘ মনে মনে বলল, আল্লাহ, মিথ্যা বলছি, মাফ করে দিও প্লিজ। বনা বুড়ো গুটিয়ে মেঘের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে, গলা খাকারি দিয়ে বলল, ভালো হলে ভালো, তোর ভাবি পেয়ে গেছিস। হ্যাঁ, আগামী শুক্রবার দেখতে যাব, তারপর বিকালে তোর সঙ্গে দেখা করব, ঠিক আছে? আমার সঙ্গে দেখা করতে হবে কেন? মেয়ে পছন্দ হয়েছে কিনা তোকে জানাবো না? তার প্রয়োজন নেই, বিয়ে হলে নিশ্চয়ই শুনবো। বন্যা গলা শুকনো, কথা বলতে পারছে না। মেয়ে কার চোখে দেখে বন্যাকে হাব ভাব দেখে উত্তেজিত কণ্ঠে বলল, তুই বস, আমি আবির ভাইয়ের সাথে কথা বলে আসি। বন্যা ব্যাগে মুখ গুজে বসে আছে। মেঘ ফোন নিয়ে বেরিয়েছে। 10-15 মিনিট পর মিষ্টি আর মিনাজের সঙ্গে রুমে আসছে। বন্যা তখনও মুখ গুজে বসে আছে। মিষ্টি ডাকতেই বন্যা মুখ তুলে তাকালো, চোখ মুখ লাল হয়ে গেছে। বন্যা বরং আবেগ চেপে রাখে, আর রাগ অভিমানের বহিঃপ্রকাশ তেমন ঘটায় না, কিন্তু আজ বন্যার অনুরূপ ভেসে উঠেছে। মিষ্টি মাঝখানে বসেছে, মেঘ বন্যার দুই পাশে। বন্যার দৃষ্টি জানালার দিকে, এক দৃষ্টিতে বাইরে তাকিয়ে আছে। মেঘ বৃষ্টিকে একটি একটি করে ড্রেস দেখাচ্ছে। তানভীরের বিয়ে উপলক্ষে অনলাইনে লেহেঙ্গা শাড়ি পছন্দ করছে। বন্যা সেসব না দেখে সবকিছুই কানে যাচ্ছে। এক পর্যায়ে মিষ্টি বলল, আবির ভাই না বড়, আবির ভাইয়ের বিয়ের আগে তানভীর ভাইকে বিয়ে করবে? আবির ভাইয়ের বউ ফিক্সড, মানে আমিই তো ফিক্সড। এখন শুধু দেশে ফেরার অপেক্ষা। এই জন্য ভাইয়ার জন্য মেয়ে ঠিক করে রাখবো, প্রয়োজনে আংটি পরিয়ে রাখবো, তারপর দুই ভাই বোন একসঙ্গে বিয়ে করব। আমি বাসাতেই থাকবো, ভাইয়াও বাসায় থাকবে, শুধু নতুন ভাবির আগমন ঘটবে। মিষ্টি বন্যার দিকে তাকিয়ে, তুই না বলছিলি বন্যাকে ভয় বানাবি? তখন মজা করে বলছিলাম। অনেক আগে। কোথায় আমাদের ব্রিলিয়ান্ট বন্যার, কোথায় আমাদের বেপরা ভণ্ড ভাই তানভীর? দুজনে কি মিলবে? কিন্তু কোনো কিন্তু না। বন্যার সামনে আবার এসব কথা বলছিস? তুই জানিস না বন্যার এসব শুনতে ভালো লাগে না? আমার ভাইকে বন্যা দু চোখেও দেখতে পারে না, সহ্যও করতে পারে না, সেখানে আমার ভাইকে বিয়ে করার প্রশ্নই আসে না। চুপ কর। বন্যা নির্বক চোখে মেঘের দিকে তাকিয়ে আছে। মেঘের চোখে মুখে উজ্জ্বলতা ছিটে ফোটা নেই, সিরিয়াস মুডে কথা বলছে। বন্যার অন্তরে জ্বলছে, চোখে রক্তাক্ত হয়ে আছে, টলমল করছে চোখ।
যে কোনো মুহূর্তেই বাধা ভাঙা কান্না শুরু হবে। বন্যা দাঁড়িয়ে আস্তে করে বলল, সাইড দে। কোথায় যাবি? ওয়াশরুমে। ক্লাস শেষ করে বেরিয়ে আসতে তানবীরের সঙ্গে দেখা। মেঘ মেসেজ করে বলেছে আসতে। ইদানিং অফিসে যাওয়ার কারণে তানবীরের ড্রেস আপ বেশ পরিবর্তন হয়েছে। আজ একটা চেক শার্ট ইন করে পড়েছে, চোখে সানগ্লাস, হাতে বন্যার দেওয়া সেই ঘড়িটা। বন্যা এক পলক তাকে সঙ্গে সঙ্গে চোখ সরিয়ে নিয়েছে। আজ সালাম পর্যন্ত দিচ্ছে না। কাছাকাছি আসতে তানবীর সালাম দিল। বন্যা উত্তর দিচ্ছে না দেখে মেঘ সালামের উত্তর দিল। তানবীরকে উদ্দেশ্য করে বলল, কেমন আছো? বন্যা নির্বিকার ভঙ্গিতে তাকিয়ে আছে। মেঘ নিজের ব্যাগটা গাড়িতে খেলাতে কণ্ঠে বলল, ভাইয়া আমি ওদের সঙ্গে একটু কথা বলে আসি, তোমরা দাঁড়াও। মেঘ দ্রুত সরে গেছে। তানবীর একদৃষ্টে বন্যাকে দেখছে। বন্যার উত্তর না পেয়ে দ্বিতীয়বার প্রশ্ন করলো, তোমার কি কানে কোনো সমস্যা? কথা শোনো না? বন্যার চোখ তুলে তাকাতেই তানবীরের বুকের ভেতর ছ্যাদ করে উঠেছে। বন্যার ফ্যাকাশে চোখ মুখ দেখে উদ্বিগ কণ্ঠে শুধালো, কি হয়েছে তোমার? তুমি কি অসুস্থ? না, ঠিক আছি। তোমাকে দেখে একদম ঠিক লাগছে না। ডাক্তার দেখিয়েছো? আচ্ছা আমি চলে যাচ্ছি, মেঘকে বলে দিন। বন্যা পা বাড়াতে তানবীর বন্যার বাহু ধরে শক্ত করে কণ্ঠে বলে, এক পা বাড়ালে এর ফলাফল খুব খারাপ হবে। মেঘকে আসতে দেখে তানভীর হাত ছেড়ে দিয়ে রাগী স্বরে বলল, চুপচাপ গাড়িতে বসো। মেঘ এসে স্বাভাবিক কণ্ঠে বলল, ভাইয়া বন্যাকে মুখলেস দাদুর দোকান পর্যন্ত নামিয়ে দিও প্লিজ। তানভীর আর বন্যা দুজনেই অগ্নিদৃষ্টিতে তাকিয়ে এলো। মেঘ ফিক করে হেসে বলল, সরি উপস, মুখলেস দুলাভাই বা না মুখলেস দাদা। তানভীর আবারও বলল, বন্যা গাড়িতে বসো। মেঘও বলল, তাড়াতাড়ি আয়। তানভীর গাড়ি চালাচ্ছে। মেঘ বন্যা এক এক করে জামা দেখাচ্ছে। শুক্রবার কি পরবে সেসব ভেবেই মেঘ ক্লান্ত হয়ে যাচ্ছে। বন্যা না পারতে মেঘের এসব পাগলামি সহ্য করতে। তানভীর গাড়ি চালানোর ফাঁকে মিররে বন্যাকে দেখছে। কিছু দূর যেতেই মেঘ বলল, ভাইয়া আমাকে 2টা ড্রেস দিবা? দিবনে না, আজই দিতে হবে। আজই? হ্যাঁ, তোমাকে না বলেছিলাম শুক্রবারের পরার জন্য ড্রেস লাগবে? আজ বন্যাও সাথে আছে, চলো পছন্দ করে কিনিগা, সমস্যা হবে না। তানবীর ঘাড় ঘুরিয়ে বন্যার দিকে তাকিয়ে প্রশ্ন করলো, তোমার শরীর ঠিক আছে? শপিং এ যেতে পারবা? বন্যা উত্তর দেওয়ার আগে মেঘ বলল, কেন যেতে পারবে না? আমি বলেছি মানে যেতে পারবে। তুমি মনোযোগ দিয়ে গাড়ি চালাও। আব্বুর 2 ডায়মন্ড গাড়িতে বসা, যদি কিছু হয় তাহলে আব্বু তোমার হাড্ডি মাংস সব আলাদা করে ফেলবে। সামনে তাকাও। 2টা শোরুম করে মেঘের জন্য 2টা ড্রেস কিনেছে আর মিমের জন্য একটা। তানভীর এক পরিচিত ভাইয়ের ক্লিনিক থেকে বন্যার প্রেশার হিমোগ্লোবিন টেস্ট করে বন্যার বাসা পর্যন্ত নিয়ে গেছে। মেঘ বারবার বলেছিল মুখলেস দাদার দোকানের সামনে নামিয়ে দিতে, কিন্তু তানভীর সোজা বাসার সামনে পর্যন্ত নিয়ে গেছে। যাওয়ার সময় মেঘ জোর করে একটা ড্রেস বন্যাকে দিয়ে শুক্রবারে পরার জন্য বলেছে। বন্যা নিতে না চাইলেও তানভীর আর মেঘের জড়াজড়িতে বাধ্য হয়ে নিয়েছে। বন্যা বাসায় ঢোকা পর্যন্ত অপেক্ষা করে, তারপর মেঘকে নিয়ে তানভীর বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছে। যেতে যেতে তানভীর প্রশ্ন করলো, তোর বেস্টু আজ কি হয়েছে? উল্টাপাল্টা আচরণ করছিল কেন? টিকটিকি খামসি মারছে, এজন্য মাথা ঠিক নেই। টিকটিকি খামসি দেয়? মেঘ ভুরু কুচকে উত্তর দিল, আরে বাবা, স্বপ্নে দিছে, স্বপ্নে সব সম্ভব, বুঝছো? ভাইয়া ঠিকই বলেন। এক তার সিরা তুই, আরেক তার সিরা তোর বান্ধবী। তোদের যন্ত্রণায় আমরা পাগল হয়ে যাচ্ছি। পাবনা চাবা মরতে না ঘুরতে? তানভীর চোখ রাঙিয়ে তেই মেঘ দাঁত বের করে হাসলো। আজ শুক্রবার সকাল থেকেই মেঘ একলা বাড়ি ঘর মাতিয়ে রেখেছে। এই ফেসিয়াল করছে, এই চোখে শশা লাগিয়ে ঘুরছে, চুলের যত্ন নিচ্ছে। তানভীর ঘন্টাখানেক সোফায় বসে মেঘের কর্মকাণ্ড দেখছে। এক পর্যায়ে মিমকে টেনে নিয়ে আসছে। দুজন ফেসিয়াল করছে, রূপচর্চা করছে। তানভীর অনেকক্ষণ খেয়াল করে হঠাৎ জিজ্ঞেস করলো, এত সাজুগুজুর কারণ কি? কোথায় যাবি? ঘুরতে। একা যাওয়া যাবে না, যেখানে যাস আমি নিয়ে যাব। মেঘ আঁতকে উঠে বলল, আজকে অন্ততপক্ষে তোমাকে নিতে পারবো না। তাহলে অনুমতিও আমি দিতে পারবো না। আব্বুকে বলে অনুমতি নিও, আমি ডিরেক্ট ভেটা দিব। মেঘ কপালে কয়েকবার করে গুরুতর ভঙ্গিতে বলল, আর যেতে না দিলে তুমি পস্তাবে। আর কিছু বললাম না আমি, বুঝতে পেরেছো ভাইয়া?